Assalamu alaikum. Welcome everyone to DMRC online class. First of all, I would like to thank Almighty Allah as we all are safe by the grace of Almighty. Due to Corona pandemic situation, we cannot conduct our daily activities properly. All the academic institutions are not working as they want to do. For this reason, we have to continue our studies through online proceedings. As a part of it, Dr. Mahabur Rahman Mullah College has started online education program. Let us start our topic. This is Emin Hossain in front of you today, Assistant Professor, Department of English, Dr. Mahabur Rahman Mullah College. Today, the topic of our discussion is voice change. ভয়েস চেঞ্জ নিয়ে আমাদের ছোটবেলা থেকেই জানাশোনাটা অনেক বেশি। ভয়েস চেঞ্জ তোমাদের HSC সিলেবাসে 6 নম্বর প্রশ্নে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যেখানে আমরা কাজ করি সেখানে 1 নম্বর ক্যারি করে। তবে এখানে জানার জায়গাটা অনেক বেশি, কারণ এর অনেক প্রয়োগ পরবর্তী গ্রামারগুলোতে তুমি পাবে। চলো শুরু করি। লেকচার 1-এ আমরা দেখব যে ভয়েস, হোয়াট ইজ ভয়েস, বাচ্চাটা কি। নিচের সেন্টেন্স দুটাকে পড়ে নিই আমরা একটু। সুমন ড্রিঙ্কস ক্লিন ওয়াটার ইজ ড্রাঙ্ক বাই সুমন। উপরের সেন্টেন্স দুটির অর্থ কিন্তু একই, কিন্তু তুমি দেখো এখানে শুধু বদলে যাচ্ছে। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, মানে ভার্বের সাবজেক্ট হিসেবে তুমি পাচ্ছ সুমনকে, এবং দ্বিতীয় সেন্টেন্সটাতে তুমি ভার্বের সাবজেক্ট হিসাবে পাচ্ছ ক্লিন ওয়াটারকে। এখন প্রথম সেন্টেন্সে সুমন, দ্বিতীয় সেন্টেন্সে ক্লিন ওয়াটার। তার মানে বোঝা গেল অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে পরিবর্তনটা প্রথম দেখা যাচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে। 2 নম্বর ক্ষেত্রে এখানে শুধু একটা ভার্ব ছিল, এখানে একটা অক্সিলারি ভার্ব বেশি, এখানে ভার্বের V3 ফর্ম, এখানে বাই সুমন। তার মানে সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট আর অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট। আরেকটু ডিটেইলস আমরা যাব। আসলে সংজ্ঞাটা শিখে নিই, তাহলে আমরা ভালো বুঝব। কোন সেন্টেন্সের সাবজেক্ট সক্রিয় বা নিষ্ক্রিয় তা বোঝানোর জন্য ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে ভার্ব বলা হয়। মানে তোমার ভার্বের যে সাবজেক্ট আছে উনি কি সক্রিয়ভাবে কাজ করছেন নাকি নিষ্ক্রিয়ভাবে কাজ করছেন, এটাই মূলত বোঝার বিষয়। সক্রিয়ভাবে করলে আমরা অ্যাক্টিভে চলে যাব, আর নিষ্ক্রিয়ভাবে করলে আমরা চলে যাব প্যাসিভের ক্ষেত্রে। ভার্বের প্রকাশভঙ্গি বলে দেয় যে সাবজেক্ট বা কর্তা কাজটি নিজে করছে নাকি কর্তাকে দিয়ে করানো হচ্ছে। আর যদি এটাকে আমরা ইংরেজিতে বলতে যাই, ভয়েস ইজ দ্য ফর্ম অফ আ ভার্ব দ্যাট ইজ ইউজড টু সে whether the subject of a sentence acts upon something else as agent or the subject acted upon within bracket by an agent. ক্লাসিফিকেশন অফ ভয়েস বাচ্চা প্রকার মূলত 2 প্রকার, আমরা সবাই জানি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস, আমরা যে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস যাওয়ার আগে একটু ভালো করে বুঝে নেই এটা সংজ্ঞাটা কি আসলে। দেখো, অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে কর্তৃবাচ্য। ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট যখন নিজে কোনো কিছু করে তখন ভার্বটি অ্যাক্টিভ বা অ্যাক্টিভ ভয়েসে থাকে। অর্থাৎ যদি আমি ইংরেজিতে বলতে যাই, অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইজ ইউজড টু সে হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অ্যাজ এজেন্ট। এক্সাম্পলস, পিপল গ্রো রাইস, সাবজেক্ট পিপল, ভার্ব হচ্ছে গ্রো আর রাইস হচ্ছে অবজেক্ট। এরপর দেখো বি নম্বরে, উই ক্যাচ ফিশ, সাবজেক্ট হচ্ছে উই আর ভার্ব হচ্ছে ক্যাচ আর অবজেক্ট হচ্ছে ফিশ। প্যাসিভ ভয়েসে তুমি পাবে কর্মবাচ্য। সাবজেক্ট যখন নিজে কোনো কিছু করে না, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইজ ইউজড টু সে হোয়াট হ্যাপেন্স টু দ্য সাবজেক্ট। মানে সাবজেক্টের কি হলো, সাবজেক্টের ক্ষেত্রে কি ঘটলো এটা বোঝার বিষয়। এক্সাম্পলগুলো দেখে নিন। কম্পিউটার ইজ অপারেটেড বাই হিম, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এখানে আমরা দেখলাম যে কম্পিউটার পেয়েছে সাবজেক্ট হিসেবে, ইজ একটা প্যাসিভ ভার্ব পেলাম, ইজ পেয়েছে অক্সিলারি, V3 বাই হিম। ক্রিকেট ইজ প্লেড বাই देम, ক্রিকেট সাবজেক্ট, ইজ প্লেড একটা অক্সিলারি ভার্ব বেশি, V3 ফর্ম বাই। সব সময় কি বাই ফ্রেজ দিয়ে প্যাসিভ হয়?
সবসময় হয় না। আসলে তো জেনে নেই বাই ফ্রেজ দিয়ে কখন হয়, কখন বাই ফ্রেজ দিয়ে হয় না, অথবা বাই ফ্রেজ যুক্ত বাক্যগুলোই কি শুধুমাত্র সঠিক, নাকি এর বাইরেও অন্য কোনো নিয়ম আছে, একটু জেনে নিয়ে আসুন। omission of the object in the passive voice, সবসময় যে অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তা কিন্তু নয়, এক্ষেত্রে পরিবর্তনের সুযোগ আছে। আসুন, লক্ষণীয় বিষয় হলো বাই ফ্রেজের মাধ্যমে অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট প্যাসিভ ভার্বের এজেন্ট বা জুয়ার হয়। কার মাধ্যমে কর্ম সম্পাদিত হয় তা জানা যখন জরুরি তখন বাই ফ্রেজ প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে বাই প্লাস অবজেক্ট ব্যবহার করা অপরিহার্য হয়। আর হাস্যকর বিষয় হবে যদি আমরা এরকম বলি, কয়েকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছেন, দেখো সাম পিপল ইস্টাবলিশড দ্য স্কুল ইন 1856। দেখো মানে অর্থের বিচারে আমরা বলি কি স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল, কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা বলি না কয়েকজন লোক মিলে এটা তৈরি করেছিল, এরকমটা বলি না। যদিও মিনিংটা ওই রকম দাঁড়ায়, হয়তো কয়েকজন লোক মিলে একটা কমিটি করেছে, সেখান থেকে একটা স্কুল হয়েছে, একটা কলেজ হয়েছে, একটা ইউনিভার্সিটি হয়েছে, যে কোনো প্রতিষ্ঠান হয়েছে, বাট আমরা এরকম বলি না। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1856। যে স্কুলে তোমরা পড়েছো সেই স্কুল থেকে, সেই স্কুলে তুমি দেখবা বা যে তুমি প্রতিষ্ঠান থেকে তুমি এসেছো, এটা কারো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সত্যি, কিন্তু যখন আমরা ভাষাগতভাবে লিখতে যাব ফরমালি, তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। যেমন Arabic is spoken in Arab region. Our house was built in 1975. আমাদের বাড়িটা তো তৈরি করেছিল অবশ্যই যারা কেনা এই কাজ জড়িত তারা, অথবা যারা জীবিকা বাড়ির কর্তা, কিন্তু লেখার সময় আমরা এরকম ভাবে বলবো মিনিংটাকে সুন্দর রাখার জন্য। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো দ্য ইউনিভার্সিটি ওয়াজ ক্লোজড, সাইন ডাই, darkness was removed at last, the environment is seriously polluted, the glass was broken, গাছটি কেউ ভেঙেছিল, এরকম ভাবে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আশা করি এগুলো তোমাদের অনেক সাহায্য করবে। এখন আমরা জানবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেলে কি কি করতে হবে, বিষয়টাকে খেয়াল করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে ভয়েসে রূপান্তর করতে হলে কিছু বিষয় মেনে চলতে হবে। এক, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসে যেটা ছিল তোমার অবজেক্ট, সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। আর পক্ষান্তরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, মানে ভার্বটাকে ঠিক রেখে ভার্বের আগের সাবজেক্ট প্যাসিভ হয়ে যাবে, ভার্বের আগের সাবজেক্ট প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট, আর ভার্বের পরের অবজেক্ট প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট। দেখো আমি এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে, একটা চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি অ্যাক্টিভ প্যাসিভ। এই যে উই ইট রাইস, যদি প্যাসিভ করতে যাই রাইসটা সামনে চলে আসলো, আর অ্যাক্টিভের এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। আমরা এখানে বাই যুক্ত আস দিলাম কারণ আমার দ্বারা কাজটি করা হয়েছিল। আর ইজ ইটেন, ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, প্যাসিভ করতে গেলে একটা অক্সিলারি লাগবেই, এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো সাবজেক্টের কিছু পরিবর্তন হতে পারে, যেমন ধরো উই থাকলে আস হলো, যেমন ধরো আই থাকলে হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম। আর যদি ইন্টারোগেটিভে কোনো সেন্টেন্স আসে তখন হোম। প্যাসিভ স্ট্রাকচার অফ টেন্স, মূলত স্ট্রাকচারটা খুব ভালো করে জানতে হবে। টেন্সের স্ট্রাকচারটা ভালো জানলে এটা ভালো করা যায়। যেমন ধরো টেন্সের স্ট্রাকচার গুলোই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। ভয়েস করতে টেন্সের স্ট্রাকচারের বিপরীত প্যাসিভ স্ট্রাকচারগুলো সবসময় মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে কমন স্ট্রাকচারগুলো উদাহরণ সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। 12টা টেন্স, শেষের দিকটা একেবারে ব্যবহৃত হয় না, বা এক্ষেত্রে এর প্রয়োগটা কম দেখা যায়। আমরা আমাদের পড়ার সুবিধার্থে প্রথম ক্লাসের মধ্যেই মোটামুটি আমরা চেষ্টা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো সেগুলো তোমাদের সামনে ধরতে। দ্বিতীয় ক্লাসে তারপরে এবং তৃতীয় ক্লাসগুলোতে হচ্ছে যে তুমি যখন একটু হায়ার স্টাডিতে যাবা, একটু যদি অ্যাডমিশন প্রসিডিউরে ওখানে তুমি যদি একটু চেক করো, তুমি দেখো ওইখানে খানিকটা ব্যতিক্রম এবং বিবিধ নিয়মকানুন কিছু আছে, সেগুলো আমি ধারাবাহিকভাবে পরবর্তী দুটো ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু প্রথম ক্লাসের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ যে বোর্ড কোশ্চেন সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আসে সবগুলো কভার করব। প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসতে হবে কিভাবে, এটা খুব জানার বিষয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে গেলাম টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, ওটার একটা শর্টকাট একটা ডায়াগ্রাম তোমাদের আমি দিয়ে দিচ্ছি। আগে দেখে নিই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে যে সকল অতিরিক্ত শব্দ আনা হয়েছে, কর্তা ও কর্মের পরিবর্তন হয়েছে, ঠিক সেই অতিরিক্ত শব্দকে বাদ দিলে কর্তা ও কর্মকে যথাস্থানে বসালেই প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে ফিরে আসবে। খুবই সহজ, শুনতে একটু কঠিন লাগতেছে। কতগুলো সেন্টেন্স সবসময় প্যাসিভ আকারে থাকে, এদের কোনো অবজেক্ট থাকে না। এই জাতীয় সেন্টেন্সকে প্যাসিভ করার সময় শুধুমাত্র সুবিধার মতো অবজেক্ট ধরে সাবজেক্টকে উপরে নিতে হয়। সাধারণত ওয়ান, সামওয়ান, সামবডি, নান, উই, দে, পিপল, ইট, সার্কামস্টেন্সেস,
ইত্যাদি সাবজেক্টে সে ব্যবহৃত হয়। যেমন ধরো আমি একটা দেখাই তোমাদের প্যাসিভ, সাপোজ ধরো দ্য থিফ ওয়াজ কট, এখানে কিন্তু বাইযুক্ত কোনো ফ্রেজ নেই। কিভাবে দেখো বিষয়টা, যে চোরটিকে ধরা হয়েছিল, এখন চোরটিকে ধরা দায়িত্ব কার? মানুষ ধরতে পারে, কিন্তু আইনগতভাবে ধরতে গেলে কিন্তু ধরা পড়েছিল বললে আমরা কি বলবো, যেটা পুলিশি কোনো হস্তক্ষেপ এখানে আছে। তাহলে আমরা কি করব, এই যে এই নিয়ম অনুযায়ী আমরা একজন একটা এজেন্টকে আমরা নিয়ে আসবো বাইরে থেকে। যেমন দ্য পুলিশ, যেটা ওয়াজ আছে তার মানে ভার্বের পাস্ট ফর্ম হবে V2, দ্য পুলিশ কট দ্য থিফ। একইভাবে আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এ গোল্ড মেডেল, আমাকে একটা আমি একটা গোল্ড মেডেল প্রাপ্ত হয়েছিল, পুরস্কার প্রাপ্ত হয়েছিলাম। এখন এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই, আমাকে তো কেউ না কেউ দিয়েছিল, কোনো একটা অথরিটি, কোনো একটা কমিটি, কোনো একটা অর্গানাইজেশন দিয়েছিল, তখন আমরা দিয়ে দিলাম দে অ্যাওয়ার্ডেড মি এ গোল্ড মেডেল। এখানে অ্যাওয়ার্ড কেন হলো, কারণ এখানে ওয়াজ আছে, পাস থাকলে তো V2 হবে। এইভাবে একইভাবে মাই পেন হ্যাজ বিন লস্ট, আই হ্যাভ লস্ট মাই পেন। রোম ওয়াজ নট বিল্ট এ ডে, রোম একদিনও তৈরি হয়নি, রোম শহর ইতালির। দ্য রোমান্স ডিড নট বিল্ড দ্য রোম, ডিড রোম ইন এ ডে, একদিনে রোমানরাকে তৈরি করতে পারে। এবার আসো যে সব সময় যে প্যাসিভে বাই থাকে না, তার রূপটা একটু দেখিয়ে দিই। প্যাসিভে বাই ছাড়া অন্য কিছু হতে পারে, একটু মিলাই নিয়ে আসো। প্যাসিভের ক্ষেত্রে সবসময় বাই বসে না, বরং বাইয়ের পরিবর্তে অন্যান্য প্রিপোজিশন যেমন টু, অ্যাট, উইথ ইত্যাদি বসতে পারে। সাধারণত ভার্বেদে বিভিন্ন প্রিপোজিশন বলে। যেমন ধরো যদি ভার্বটা হয় তোমার নো হয়, তাহলে টু বসবে বাইয়ের পরিবর্তে। এনার ক্ষেত্রে উঠি সারপ্রাইজ অ্যাট, স্যাটিসফাই উইথ, কন্টেন ইন, শপ অ্যাট, সিজ উইথ, মার্ভেল অ্যাট, and body it. আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই নো হিম, এক্ষেত্রে প্যাসিভ করার ক্ষেত্রে স্যার কি বলেছিল, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তখন আমরা কি করব, স্যার বলেছিল কি যে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে প্রেজেন্ট টেন্সে, সিঙ্গুলার নাম্বার যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ইজ এনেছি। হি ইজ নো এর V3 ফর্ম কি নো, এখন নোনের পরে বাই হবে না, কারণ নোর সাথে বসে কি টু, এই যে টু, হি ইজ নন টু। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী এক্সাম্পলটা দেখে নেই, অ্যাক্টিভ দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার। এখন এটাকে প্যাসিভ করতে গেলে কি করবো, আমরা অবজেক্ট ভার্বের পরের অংশ নিয়ে আসি, দ্য টিচার আনলাম আগে, এটা পাস্ট টেন্সে, তাই এখানে ওয়াজ দিলাম, কারণ সিঙ্গুলার নাম্বার হয়েছে, তাই ওয়াজ প্লুরাল হলে তোমরা ওয়াই দিতাম। দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড, এখন এখানে বাই দেওয়া যাবে না, আমরা জানি প্যাসিভ মানে বাই না। দেখো স্যাটিসফাইড সাথে বসে কি উইথ, V3 ফর্ম উইথ প্যাসিভ। ভয়েসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো অ্যাক্টিভ ও প্যাসিভ স্ট্রাকচারগুলো যথাযথভাবে আয়ত্ত করা। তেমনি ভয়েস যদি রাইট ফর্মস অফ ভার্ব হিসেবে আসে, তাহলে সংশ্লিষ্ট ভার্বটিতে অ্যাক্টিভ বা প্যাসিভ হবে, তার পোষ্য দ্বারা অত্যাবশ্যক। প্যাসিভ ভয়েসে সবসময় বাই থাকবে এমন কোনো কথা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। আমি কিন্তু কথাটা বারবার বলছি, সেই সাথে ব্যতিক্রম ধর্মী অ্যাক্টিভ প্যাসিভগুলোর সাথে মোটামুটি পরিচয় থাকা উচিত। এখন আমি তোমাদের নিয়ে যাবো ওই যে টেন্সের স্ট্রাকচারটা কিভাবে খুব সহজে তোমরা মনে রাখতে পারো, অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স ব্যতীত সকল টেন্সের প্যাসিভ রূপ সকলের নিকট গ্রহণীয়। আমি কিন্তু বলছি না যে হয় না, আমি বলেছি অ্যাকসেপ্টেবল মানে গ্রহণীয়, সবাই গ্রহণ করে। নিম্নের একটি সাধারণ স্ট্রাকচারের মাধ্যমে প্যাসিভটা দেখানো যেতে পারে। ধরো তোমার এখানে সাবজেক্ট আমরা পেলাম, সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, মানে যখন আমি স্ট্রাকচার অফ প্যাসিভ ভার্ব করতে চাই তখন কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দিলাম, তোমার সাবজেক্ট হয়ে গেল। এরপরে এম ইজ আর, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি দিবা এম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এম ইজ আর দিবা তুমি। আর যদি কন্টিনিউয়াসে চলে যাই আমরা এম ইজ আর প্লাস বিন, আর যদি পারফেক্টে চলে যাই তাহলে হ্যাভ হ্যাজ প্লাস বিন। তারপরে ধরো যদি পাস্ট ইনডিফিনিট তুমি যাও ওয়াজ ওয়্যার, তারপরে যদি পাস্ট কন্টিনিউয়াসে যাও তুমি ওয়াজ ওয়্যার প্লাস বিন, তারপর যদি পাস্ট পারফেক্টে তুমি যাও তাহলে হ্যাড বিন, যদি তুমি ফিউচারে চলে যাও শ্যাল অবলিক উইল, তারপরে বি দিবা। আর যদি কন্টিনিউয়াসে চলে যাও ফিউচার কন্টিনিউয়াস শ্যাল উইল প্লাস বি প্লাস বিন, শ্যাল উইল প্লাস হ্যাভ বিন, প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। এইভাবে তুমি স্ট্রাকচারটা মনে রাখবা। মনে রাখার পরে কি করবা, এটুক দেওয়ার পরই যেহেতু প্যাসিভে যাচ্ছ তুমি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মনে রাখতে হবে। প্যাসিভের সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে একটু শর্টকাট বলে দিচ্ছি। প্রথমত একটা থেকে প্যাসিভে একটা জিনিস বাড়বে, কি বাড়বে, অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, এরপর একটা অক্সিলারি, এরপর একটা V3 ফর্ম, এরপর বায়ুযুক্ত অংশ থাকতে পারে, ব্যতিক্রম তো আছেই। এরপর কি হবে, অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। একেবারে পানির মতন সহজ। আশা করি যদি এই কথাটুকু তোমরা যদি একটু বারবার শুনো, তোমাদের যে কোনো অ্যাক্টিভ প্যাসিভ করতে সুবিধা হবে। এখন আসলে একটু বোর্ড কোশ্চেনগুলো দেখি কেমন ছিল বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো। আমি কিন্তু আগেই বলেছি যে প্রথম লেকচারের মধ্যে আলহামদুলিল্লাহ তোমার
বোর্ড কোশ্চেন সলভ করার মতন ক্যাপাবিলিটি চলে আসবে। এক্সাম্পল দেখুন, এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। এখন আমাদের এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি দেন, আমরা দেনকে সামনে আনবো, হয়ে গেল কি দে। দে প্রেজেন্ট টেন্স, দের সাথে সিঙ্গুলার নাম্বার না তো এটা প্লুরাল নাম্বার, তাই আমরা আর দিলাম। দে আর, এই যে অ্যাডমায়ারের ভি3 ফর্ম এবং এন্ড আবার রেসপেক্টেড ভি3 ফর্ম। দে আর অ্যাডমায়ার্ড এন্ড রেসপেক্টেড গ্রেটলি বাই এভরিবডি, আমরা বাই দিয়ে এভরিবডিকে দিয়েছি, এটা একটা বড় বিষয়। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েল অফ নলেজ। বই আমাদেরকে জ্ঞানের একেবারে শীর্ষে নিয়ে যেতে পারে। আমরা যদি এরকম বলি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে বুকস, এটা হয়ে যাবে অবজেক্ট, এই যে বাইযুক্ত অংশ, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, আস চলে আসলো সামনে, হয়ে গেল উই, উই এর সাথে বসে আর, যেহেতু প্রেজেন্ট টেন্স তাই আমরা আর দিয়েছি। উই আর ইন্ট্রোডিউস টু দ্য রিয়েল অফ নলেজ বাই বুকস। এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি টু মেক আ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি। এটা কিন্তু আমরা চেঞ্জ করি, ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড টু মেক এ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি। The beard smelled his nose, ears and face. His nose, ears and face were smelled by the beard. The building was made with fine white marbles. এটা প্যাসেজ আছে, এটা আমরা অ্যাক্টিভে নিয়ে যাব। আমরা ধরে নিয়েছি যে শাহজাহান তৈরি করেছেন, যেহেতু আমরা জানি, তাই আমরা শাহজাহান দিতে পারো, তুমি চাইলে উই দিতে পারো বা পিপল দিতে পারো। আমরা এখানে বোঝার সুবিধার্থে যেহেতু আমরা জানি, শাহজাহান দিয়েছি। শাহজাহান মেড দ্য বিল্ডিং উইথ ফাইন হোয়াইট মার্বেলস। পিপল কল্ড হিম ওয়াইস সলোমন। এখন এটা কিন্তু আমরা প্যাসিভ করতে যাই, হিম চলে আসলো আগে, হি ওয়াজ কল্ড ওয়াইস সলোমন। ইট ইজ কল্ড প্লেজার সিকার্স প্যারাডাইস। উই কল ইট প্লেজার সিকার্স প্যারাডাইস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমরা সবাই ভালোই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।